খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতি নিয়ে। আর এসব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। হান্নান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ নোমান। হান্নান ভাই, আমরা যেটি বলছিলাম যে আমাদের টপিকটা হচ্ছে আজকে ক্রিকেট ও সংস্কৃতি। আমরা বাংলাদেশের ক্রিকেটটা কোন দিকে এগোচ্ছে, বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে চলছে, সেসব নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুতেই একটু টেস্ট নিয়ে কথা বলবো। বাংলাদেশ যেহেতু মাত্রই একটা টেস্ট সিরিজ শেষ করলো এবং সেখানে বাংলাদেশ বেশ ভালোভাবেই সিরিজটা শেষ করেছে, 2-0-তে হারিয়েছে তাদেরকে এবং ডোমিনেটিং ক্রিকেটটাই তারা খেলেছে। তারপরেও আমরা এই আলোচনাটা কেন করছি আপনি হয়তো বুঝতেই পারছেন। টেস্টে 25 বছর হলো বাংলাদেশের এই বছরটায়, এবং 25 বছরে বাংলাদেশ মাত্র 25টা ম্যাচে জিতেছে। এই জয়টাকে বা এই সংখ্যাটাকে আপনি কিভাবে দেখেন? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রাটা কেমন হচ্ছে, কিভাবে যাচ্ছে আসলে? খুব বেশি পজিটিভ আসলে বলবো না। অবশ্যই এই সিরিজ জেতাটা পজিটিভ, অনেকগুলো পজিটিভ বিষয় রয়েছে। মাইলফলক অনেকগুলো দেখেছি আমরা, তাইজুলের, মুশফিকের। বাট যদি অনেস্টলি বলা হয় 25 বছরের টেস্ট ক্রিকেটে যে জার্নি, সেটা খুব সুখকর সেটা বলবো না। আরও ভালো হতে পারতো, আরও ভালো হওয়া উচিত ছিল। এটা নিয়ে কিন্তু আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় কথা বলে থাকি যে আসলে কেন ভালো হচ্ছে না, কেন আরও ভালো করতে পারলাম না। বাট 25 বছরে আমরা হয়তো 25টা টেস্ট না হয়ে হয়তো 50টা টেস্ট উইন হতে পারতো, কিছু আরও অ্যাচিভমেন্ট হতে পারতো। এখানে অনেকগুলো বিষয় জড়িত। ফার্স্টেই যদি বলা হয় আমাদের ক্রিকেট কালচার, যেটা আজকের টপিক, ক্রিকেট কালচার বলতে আমি বুঝাচ্ছি ডোমেস্টিক ক্রিকেট। কারণ আপনি যে একটা জিনিস দেখবেন, আজকে আমরা যখনই আমাদের সামনে এক্সাম্পল হিসেবে দেখাতে চাই যে কোনো দলকে, নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ার নাম বলি, ইংল্যান্ডের নাম বলি, অথবা ইন্ডিয়ার নাম বলি রিসেন্টলি, জি, তাদের ডোমেস্টিক ক্রিকেটটা দেখতে হবে। যেই দেশের ডোমেস্টিক ক্রিকেট যত স্ট্রং, সেই দেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের দলটা ততটা কঠিন হয় বা স্ট্রং হয়। তো সেখান থেকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা প্রচুর কথা বলি, সবসময় বলছি। সেই জায়গাটায় মনে হয় যদি আমরা ডিটেল আলোচনা করি তাহলে এর কারণ খুঁজে পাওয়া যাবে যে কেন 25টা জয় 25 বছরে। সো আমার মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেট অন্যতম ডিটেল আলাপটাই আমরা করতে চাই হান্নান ভাই আজকে, যেহেতু আজকে এটা নিয়েই আমাদের পুরো আলাপটা। আমি একটু ডোমেস্টিক ক্রিকেটের কালচারটাই জানতে চাই। আমরা অন্যান্য দেশগুলো, আপনি যে নামগুলো বলছিলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া, বা অন্যান্য দেশগুলো, আপনি সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের কথা বলতে পারেন। টেস্টে বেশ ভালো দলই তারা। সাউথ আফ্রিকা গতবারও চ্যাম্পিয়ন হলো। তো এই দলগুলো বা এই দেশগুলোর একটা স্ট্যান্ডার্ড আছে, ওরা ওদের ডোমেস্টিকের একটা লেভেল আছে, ওরা স্টেপ বাই স্টেপ আগায়। আমাদের বাংলাদেশে আমরা সেই স্টেপগুলো দেখতে পাই কিনা, বা আমাদের যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো আছে, লাইক এনসিএল আছে, বিসিএল ছিল আগে, এখন বন্ধ হয়ে আছে অনেকদিন ধরে, গত বছর হয়নি। তো এই বা এনসিএলটা যে হচ্ছে, সেই এনসিএল এর মানটা কেমন? এনসিএল এ যেই লেভেলের ক্রিকেটটা হয়, সেই ক্রিকেটটা কি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার মতো কিনা? অনেস্টলি যদি আমাকে বলা হয়, আমি আসলে লম্বা সময় এজ গ্রুপ সিলেক্টর ছিলাম, 8 বছর। স্বাভাবিকভাবে এনসিএলটা খুব বেশি ফলো করার সুযোগ হয়নি, বাচ্চাদের ক্রিকেট নিয়ে বা এজ গ্রুপ ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম। ন্যাশনাল সিলেক্টর যখন 1 বছর ছিলাম, তখন খুব কাছ থেকে ওই একটা বছর আমি দেখেছি, যেহেতু মাঠে যে এনসিএল ম্যাচগুলো দেখেছি। সেটা দেখার পরে ওই 8 বছরের গ্যাপের পরে আবার সিনিয়রদের ক্রিকেট যেটা এনসিএল দেখেছি, আমার কাছে মনে হয়েছে সেখানে ইমপ্রুভমেন্টের যথেষ্ট জায়গা রয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি যেই দেশগুলোর নাম বলছি যারা ভালো ক্রিকেট খেলছে, তাদের যদি ব্যাটসম্যানদের জায়গা থেকে দেখি, তারা এক একজন ব্যাটসম্যান 200 করছে বছরে 2-3টা, রান করছে 1000, 1200, 1500। আর আমাদের যদি আপনি এনসিএলে দেখেন, হাইয়েস্ট রান গেটার হয়তো বা 700-800 রান করে হাইয়েস্ট রান গেটার হচ্ছে, হয়তো 100 করেছে একটা বা দুটা, 200 হয়তো কালে ভজে 2-1টা এখন দেখা যায়। এই জায়গাটায় ডিফারেন্সটা দেখা যাচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে। স্পেশালি ব্যাটিংয়ে আপনি যখন একটা ব্যাটসম্যানকে চাইবেন যে টেস্টে বড় রান করবে, সিচুয়েশন বুঝে, কন্ডিশন বুঝে ভালো কিছু করবে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেই ডিরেক্টলি করা সম্ভব না। সেটার এক্সপিরিয়েন্স বা সেটার যে প্রসেস বা প্রক্রিয়াটা শিখে যাবে, সেটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেট থেকেই শিখবে। আপনি ডোমেস্টিক ক্রিকেটে যখন 200 করবেন, তখন জানবেন যে 200 কীভাবে করতে হয়। সেটা তারপরে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও কঠিন হবে, সেখানে আপনাকে সেটাকে অ্যাচিভ করতে হবে। সো ওই যে এক্সপিরিয়েন্সটা বা প্রসেসটা শেখা, সেটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেট থেকে শিখে। আমাদের এনসিএলে 200 কিন্তু এই বছর এখন পর্যন্ত একটা হয়নি, 150 হয়েছে কিছু, বা 100+ বড় কিছু রান আমরা দেখেছি, বাট 200 এখনও হয়নি। আমাদের অলরেডি 4 রাউন্ড চলে যায়, 5 নাম্বার রাউন্ড চলছে। সো এখানে কিন্তু সেটা একটা প্রতিফলন দেখা যাচ্ছে, এনাফ ভালো ব্যাটিং হচ্ছে না হয়তো, বা যারা করছে তারা হয়তো সেই মাইলফলক স্পর্শ করছে না। যেখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে আপনি দেখবেন প্রচুর বড় রানের খেলা হচ্ছে এবং কম্পিটিশন লেভেলটাও ডিফারেন্ট। এটা বললাম ব্যাটিং ডিপার্টমেন্টে। বোলিং ডিপার্টমেন্টে আপনি দেখবেন যে আমাদের ব্যাটসম্যানদের টেকনিক্যাল যে দুর্বলতা,
যেটার কারণে বলাররা কিন্তু যখনই ডিউক বলে খেলা হচ্ছে, আমরা জানি যে প্রথম 2 রাউন্ড হয়েছে কুকাবুরা বলে, তারপরে পরের 2 রাউন্ড, এখন 3 নম্বর রাউন্ড চলছে, এটা ডিউক বলে হচ্ছে। ডিউক বলটা সাধারণত একটু মুভমেন্ট বেশি থাকে এবং লম্বা সময় সেই শাইনিং বা মুভমেন্টটা থেকে যায়, যার কারণে দেখবেন প্রথম দিকে স্পিনাররা যত উইকেট পেয়েছে, সেকেন্ড হাফে এসে কিন্তু এখন পেস বোলাররা উইকেট বেশি পাচ্ছে এবং লম্বা সময় ব্যাটিং করার অপরচুনিটি থেকে ব্যাটসম্যানরা ফেল করছে বিকজ অফ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। এখন টেকনিক কখন ইমপ্রুভ হবে? যখন আপনি এই ধরনের বলে খেলবেন বা এই ধরনের কম্পিটিশন ফেস করবেন এবং নিজেকে সেভাবে প্রস্তুত করবেন। এখন প্রস্তুতির জায়গায় তো একটা গ্যাপ থেকে যাচ্ছে। একজন প্লেয়ার যখন ডিউক বলে খেলছে, ওই ধরনের মুভমেন্টে বল খেলছে, সেটার জন্য নিজেকে টেকনিক্যাল ডেভেলপমেন্টটা, এটার ভিতরে আরও ঢুকতে গেলে তখন চলে আসবে কোচিং প্রসেস, কোচিং প্রক্রিয়া। সো আসলে মানে আপনি যদি একটা করে ডিপে ঢুকতে থাকেন, তাহলে একদম শুরুতে যেটা পাবেন সেটা হলো আমাদের ক্রিকেট কালচার, যেটা হলো আমাদের ডোমেস্টিক ক্রিকেটের শুরুর পেছনে যাদের হাত দিয়ে কিন্তু ডোমেস্টিক প্লেয়াররা খেলে, সেটা হলো প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট কোচ বা ডিভিশন কোচ, এভাবে স্টেপ বাই স্টেপ আসে। সেই জায়গাটায় হাত দেওয়াটা খুব জরুরি, কারণ একজন কোচ একজন ডোমেস্টিক প্লেয়ারকে কোচিং করে তার শুরু থেকে, যে বাল্যকাল থেকে, তারপরে সে আস্তে আস্তে উপরে উঠে আসে। সেইখানে যদি আপনি প্রপারভাবে তাকে তৈরি না করেন একটা স্টেজে যে আপনি বড় প্লেয়ার হিসেবে বা সাকসেসফুল প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন না, সেই সমস্যাটা কিন্তু উপরে এসে প্রমাণ হচ্ছে। রাইট, ডিস্ট্রিক্ট বা ডিভিশন লেভেলে আসলে আমরা তো অনেক পরে তাকাই, ইনফ্যাক্ট আমরা হয়তো সেভাবে তাকাইও না, আমরা ফার্স্ট ক্লাস নিয়েই কথা বলছি। তো ফার্স্ট ক্লাসেও কি ওই কম্পিটিশনটা আছে? অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে কম্পিটিশন, একটা হচ্ছে আপনি বলের কথা বলছেন, একটা হচ্ছে পিচ আছে, সেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে। আবার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে টাফনেসটা, সেটা আসলে ডোমেস্টিক ক্রিকেটে পাওয়া যায় কিনা, এই জিনিসগুলো কি আমরা এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে দিতে পারছি কিনা? না, আপনি ইন্টারন্যাশনালের সঙ্গে অনেক গ্যাপ, মানে এটার প্রমাণ কিন্তু বারবার হচ্ছে। আমরা দেখবেন ডোমেস্টিকের বেস্ট পারফর্মার, আমি এখন নাম মেনশন করছি না, বেশ কিছু প্লেয়ার আছে যারা গত বছর ন্যাশনাল লিগে হাইস্ট রান গেটার, সেটা T20, ওয়ান ডে বা টেস্ট যেটাই বলি আমরা, প্রিমিয়ার লিগে হাইস্ট রান গেটার বা যে কোনো যে ফর্মেটে আমরা দেখি টপ রান গেটার, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন সুযোগ পাচ্ছে তারা এক্সপোজ হচ্ছে যে তারা আসলে এনাফ ক্যাপাবল না ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে ডোমেস্টিকে পারফর্ম করেও ইন্টারন্যাশনালের জন্য একজন প্লেয়ার তৈরি হচ্ছে না, বিকজ ডোমেস্টিকের কম্পিটিশন লেভেলটা সেই লেভেলের না। এখন আপনি যেটা বললেন উইকেট, তারপরে কন্ডিশন, অনেকগুলো বিষয় জড়িত। উইকেটের জায়গা থেকে আমি একটা জিনিস বলতে পারি, উইকেট আমাদের 5 বছর আগে যেরকমটা ছিল তার চেয়ে অনেক বেটার উইকেট এখন এনসিএল খেলা হয়, বা আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটাও আগের চেয়ে অনেক বেটার উইকেটে হয়। ইভেন বিপিএলও গত বছর আমি বলবো যে বেটার উইকেটে খেলা হয়েছে। আপনি দেখবেন মিরপুরের উইকেটে কিন্তু প্রচুর রানে খেলা হয়েছে। সো উইকেটের জায়গা থেকে যদি বলি, বেটার উইকেটে খেলা হচ্ছে, কিন্তু বেটার উইকেটে বলাররাই ডোমিনেট করে যাচ্ছে। আপনি দেখবেন পেস বোলারদের আমাদের এখন লম্বা পুল তৈরি হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে এই কন্ডিশন। যখনই উইকেট চেঞ্জ হয়েছে, গ্রাস এসেছে, 6mm গ্রাস দিয়ে খেলা হচ্ছে, সো বলারদের কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু বলার ডোমিনেট করে পেস বোলিং ডিপার্টমেন্টটা আমাদের বেশ লম্বা হয়েছে। আপনি ইনজুরি হলে এখন বলতে পারেন এর বদলে একে খেলারও অসুবিধা নেই। ফর এক্সাম্পল, আপনি এখন তাসকিন টিমে নেই, আপনি কিন্তু খুব বেশি চিন্তিত না, কারণ আপনি জানেন যারা আছে তারাও ক্যাপাবল। বা টেস্ট টিমে আপনি দেখেন যে নাহিদ রানা একটা ম্যাচ খেলে, আরেক ম্যাচ হয়তো খালেদ খেলে, এবাদত আবার এসেছে। সো এরকম আপনি অপশনগুলো বেশ ভালো পেয়েছেন বিকজ অফ ওই যে আপনি যেটা বলেন উইকেট এবং কন্ডিশন। আমরা কিন্তু স্ট্রাগল করি ওয়ার্ল্ড ক্রিকেটে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। তো ব্যাটিং ডিপার্টমেন্টে আমার মনে হয় যে এই কন্ডিশনটা আসলে স্যুট করার জন্য টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। সেটা আমি বলছিলাম যে ব্যাটসম্যানদের টেকনিক্যাল যে দুর্বলতাটা আছে, সেটা ডোমেস্টিক ক্রিকেটে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলে। ফর এক্সাম্পল, আমি যদি দেখি, মনে করেন সিলেটের সঙ্গে খেলা, সিলেটে পেস বোলিং করছে হয়তো এবাদত, খালেদ, রাহির ভালো খেলছে এই ম্যাচটা। তা আপনি যদি বলেন এরকম রাজা, যারা মানে পরিচিত মুখ, যারা ন্যাশনাল টিমের আশেপাশে রয়েছে। তো অন্য টিম যদি আপনি দেখেন, ফর এক্সাম্পল রাজশাহী পেস বলার নাম বলতে গেলে আপনার চিন্তা করতে হবে কে আছে, নতুন একটা ছেলে খেলছে রহিম, এরকম অনেকগুলো নতুন প্লেয়ার খেলছে। দ্যাট মিনস আপনি হয়তো সিলেটের এগেনস্টে রান করছেন না, কিন্তু আপনি রাজশাহীর এগেনস্টে 100 রান করছেন, আপনি কিন্তু ওই যে টপ রান গেটের উপরে চলে যাচ্ছেন। কোন বোলিংয়ের এগেনস্টে খেলছেন সেই অ্যানালাইসিস করতে হবে। সো এভাবে দেখবে যে টেকনিক্যাল দুর্বলতা থাকলে মেইন টিমের এগেনস্টে হয়তো আপনি রান করেন, কিন্তু অন্য অপেক্ষাকৃত দুর্বল বোলিং অ্যাটাকের এগেনস্টে আপনি রান করে টপে চলে যাচ্ছেন, কিন্তু টেকনিক্যাল সেই দুর্বলতাটা সেখানে কিন্তু এক্সপোজ হচ্ছে না। সো এই জন্য বললাম যে আপনার কন্ডিশন এবং কোয়ালিটি বলার, কোয়ালিটি ব্যাটসম্যান তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় যে কোচিং জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং এনভায়রনমেন্ট আপনি তাদেরকে আমরা কতটুকু দিতে পারছি ফ্যাসিলিটিস। একটা প্লেয়ারকে আপনি যেমন রাজশাহীর একটা ছেলে খেলছে, সে আসলে কতটুকু রেডি হয়েছে অফ সিজনটায় বা প্রি সিজনটায়, কতটুকু গাইডলাইন পেয়েছে, ওভারঅল অনেক কিছুই জড়িত আসলে। হ্যাঁ ভাই, আমরা যেই টপিকটা নিয়ে আলাপ করছি, এই টপিকেই আমাদের আরও দুজন সাবেক ক্রিকেটারের মন্তব্য আমাদের কাছে আছে, আমরা একটু শেষ হবো, শুনে আসতে চাই আগে। জি, রংপুর জোনে অনেক প্লেয়ার রয়েছে, এখন খুলনা জোনে অনেক প্লেয়ার রয়েছে, চিটাগাং জোনে অনেক প্লেয়ার রয়েছে। কতটুকু পর্যন্ত তারা সারা বছর ধরে প্র্যাকটিস করে, কতটুকু পর্যন্ত তারা এই এনসিএল খেলার জন্য, লঙ্গর ভার্সন খেলার জন্য কতটুকু পর্যন্ত তাদের প্রিপারেশন রয়েছে, কতটুকু পর্যন্ত তারা ফিটনেস লেভেলটা আপ টু দ্য মার্ক রাখে, স্কিল, ট্যাকটিক্স, সব ফ্যাসিলিটিস কিন্তু খারাপ নেই।
আমার কাছে মনে হয় আমরা যদি ওই 2000-এ টেস্ট স্ট্যাটাসটা না পেয়ে আমরা যদি 2005 কিংবা 2007-এ পেতাম, তাহলে আমাদের কিন্তু একটা কালচার তৈরি হইতো, আমাদের লঙ্গার ভার্সনে একটা কালচার। কারণ লঙ্গার ভার্সনে ইউ নিড আ কালচার টু বিল্ড, কারণ আপনার ওই কালচার ছাড়া আপনি একটা টিম বিল্ড আপ করা যায় না। সব দেশেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনি যা ইভেন ইন্ডিয়াও আপনি দেখবেন, ওদের কিন্তু একটা লঙ্গার ভার্সনের কালচার আছে। ওরা ন্যাশনাল প্লেয়াররা ফ্রি থাকলে ওখানে যে খেলে, এবং ওই খেলাটার যে একটা ভিন্ন একটা ধরন আছে। আপনার সারাদিন টেস্টটা তো নাম হয়েছে এই কারণে। সো আমরা যদি 5 বছর 7 বছর পরে টেস্ট স্ট্যাটাসটা পেতাম, তাহলে আমাদের একটা কালচারও বিল্ড আপ হতো। দুটো আলাদা বিষয় আছে। সেজন্য ভাই বলছিলেন যে সারা বছর প্লেয়াররা নিজেদেরকে কতটুকু প্রিপেয়ার্ড রাখে, এই ক্ষেত্রে আসলে আপনি তো সিলেকশন প্যানেলে ছিলেন বা বিসিবিতেই কাজ করেছেন, নিবিড়ভাবে দেখেছেন ক্রিকেটারদেরকে। ক্রিকেটাররা আসলে নিজেদেরকে কতটুকু তৈরি রাখে বা নিজেদের মাইন্ড সেট আপটা তারা কতটুকু রেডি রাখে আর কি? আমি যেহেতু লম্বা সময় এজ গ্রুপ সিলেক্টর ছিলাম, এই সময়টা যারা ওই সময় এজ গ্রুপ খেলেছে তারাই কিন্তু এখন আমাদের সিনিয়র লেভেলে চলে এসেছে, মানে টপ লেভেলে খেলছে, ন্যাশনাল টিমে বলেন, এ টিম বলেন, ইমার্জিংয়ে বলেন, ইভেন ডোমেস্টিক ক্রিকেটেও। সো তাদের সঙ্গে যেহেতু কমিউনিকেশন এখনও আছে, তারা কিন্তু, আমি যতটুকু জানি, সেই সংখ্যাটা হয়তো 40-50 জন হবে। তার বাইরে যারা প্লেয়ার রয়েছে তাদের সঙ্গে ন্যাশনাল সিলেক্টর হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে। আর এখন যেহেতু কোচিং প্রফেশনে, সো স্বাভাবিকভাবে যোগাযোগ হয়, তারা ট্রেনিং করে। আমি কিন্তু এটা জানি, এই জন্যই বলছি যে তারা প্রিপারেশন নেয়, তারা হার্ডওয়ার্ক করে, ফিটনেস মেনটেন করে, যেহেতু এখন ফিটনেস টেস্টও পাস করে এনসিএল খেলতে হয়, সো ফিটনেসও করে, ব্যাটিং বোলিং ট্রেনিংও করে, মেনটেনও করে। কিন্তু আমি যেহেতু কোচিং এসেছি, আমার এখন খুব কাছ থেকে আরেকটা জিনিস অবজারভেশন এসেছে, সেটা হলো প্রপার ট্রেনিং বা প্রপার মানে যে টেকনিক্যাল জায়গাগুলো, সেগুলো কতটুকু দরকার হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখন দেখি যে সুনামগঞ্জের একটা প্লেয়ার, সে হয়তো পেস বোলার, সে ওখানে ট্রেনিং করছে সুনামগঞ্জের একজন কোচের সঙ্গে, সেই কোচ আসলে কতটুকু জানে। রাইট। আপনি ভালো শিক্ষক পেলে তাকে ভালো গাইড করতে পারবেন। সে হয়তো বলছে যে এটা কর, ওইটা করবো, এইভাবে কর। এখন যে সূক্ষ্ম বিষয়গুলো, এখন আজকে ফর এক্সাম্পল ঢাকায় যখন পেস বোলারটা আসলো, তখন তালহা জুবায়ের বা তারেক আজিজ বা নাজমুল, ডলার, যারা পেস বোলার ডিপার্টমেন্টে কাজ করে, তারা যখন দেখবে যে তোর এই জায়গাটা এরকম না হয়, এরকম হলে ভালো, এই জিনিসটা হয়তো সুনামগঞ্জে সে পায়নি। তাহলে কি হলো, এখানে এসে তার নতুন করে সেটা শিখতে হচ্ছে। সারা বছর কিন্তু সে ভুল কাজটাই শিখে এসেছে, এখানে এসে এক্সিকিউশনের সময় যখন এলিট কোচদের কাছে আসে, তখন দেখা যাচ্ছে ভুল কাজটা করছে, তখন তাকে নতুন করে শেখাতে হয়। তাহলে এই শিখতে যে আরও 2 বছর সময় যাচ্ছে, আরও 3 বছর সময় যাচ্ছে। বা ওই যে টেকনিক্যাল একটা সমস্যার কারণে এখানে এসে যখনই সে এলিট লেভেলে আসছে বা সে কম্পিটিটিভ জায়গায় যাচ্ছে, সে হয়তো ইনজুরিতে পড়ে যাচ্ছে। সো এই যে বিষয়গুলো, আমি সেজন্যই বলছি, তারা কিন্তু, এখনকার প্লেয়াররা কিন্তু, আমি বলবো যে তাদের ডেডিকেশন, কমিটমেন্ট আছে, তারা চেষ্টা করে, কিন্তু প্রপার গাইডলাইনটা পায় না, আমি এটাই বলতে চাচ্ছি। সো প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আমার মনে হয় যে কোচদের যদি, মানে শিক্ষক যারা, তারা যদি শিক্ষিত হয় প্রপারভাবে, তাহলে তাদেরকে ঠিকমতো গাইড করতে পারবে। সো এই কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ড চেষ্টা করছে। আমরা দেখি রিসেন্টলি কিন্তু দেখলাম যে বিভিন্ন ডিভিশনে বা ডিস্ট্রিক্টে যে কোচদের সঙ্গে ওয়ার্কশপ হচ্ছে, বিভিন্ন গাইডলাইন দেওয়া হচ্ছে। সো আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় একটা গ্যাপ আমার চোখে। বিকজ আপনি প্লেয়ারদের, আপনি যে কোনো একটা প্লেয়ার এনসিএল যে খেলছে, আপনি যদি তাকে 1-to-1 যেকে অফ ক্যামেরা জিজ্ঞেস করেন তুমি সারা বছর কী করছো, আপনি দেখবেন সে ট্রেনিং করেছে, কিন্তু সে প্রপার ট্রেনিং করেনি, প্রপার ফ্যাসিলিটিসটা ইউজ করেনি। এখন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটিসের সমস্যা রয়েছে। এই বৃষ্টির মধ্যে ফ্যাসিলিটিস সমস্যার মধ্যে সে কীভাবে কাজ করতে পারে, সেটাও কিন্তু করা যায়। সেই গাইডলাইনটা সে পায়নি। সেটা হয়তো আমার কাছে আসলে আমি একটা গাইড করবো, আপনি একটা করবেন, তার মধ্যে থেকে একটা বেস্ট গাইডলাইন সে পিক করে নিয়ে সেই কাজটা করবে। সো আমি বলছি যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডেভেলপ করার পেছনে নিচ থেকে যারা কাজগুলো করে তাদেরকে সামনে নিয়ে আসছে, তাদের প্রপার জানাটা এবং বোঝাটা খুব জরুরি। হানান ভাই, আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনি বলছেন ফার্স্ট ক্লাসে আমরা ছিলাম, আমি একটু ন্যাশনাল টিমের কথা জানতে চাই। ধরেন ন্যাশনাল টিমে যারা খেলে 2টা ম্যাচ 4টা ম্যাচ খেলার পরে অনেকের মধ্যে স্টারডাম চলে আসে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন সচিন টেন্ডুলকারের একটা গল্প আমি জানি, সেটা হচ্ছে তিনি কোনো একটা ফাইনাল ম্যাচ অথবা কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি খেলে সেই রাতেই হোটেল ছেড়ে পরদিন সকালে এসে রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলেছিলেন। এই ধরনের এক্সাম্পল হচ্ছে রোহিত শর্মার ক্ষেত্রেও আছে, বিরাট কোহলির ক্ষেত্রেও আছে। আমাদের দেশের ক্রিকেটারদের মধ্যে কেন যেন এনসিএলটা না খেলার একটা প্রবণতা আছে, যেটা নিয়ে গতকালকে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন শান্তও কথা বলেছেন। আমরা শান্তর কথাটাও একটু শুনে আসি, তারপর আপনার কাছে এই বিষয়ে আবার ফিরবো। ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি, এই জায়গায় কিভাবে আমরা বড় বড় রান করি, এবং যখনই অপরচুনিটি আসবে খেলার, তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে। মমিনুল ভাই, সাদমান বা মুশি ভাই, যখনই ওনারা সুযোগ পায় কম বেশি কিন্তু ম্যাচ খেলেন, এবং আমি আশা করব যে আশেপাশে যারা আরও ইয়াং ক্রিকেটার আছে তারাও যেন ম্যাচ খেলার সুযোগ পেলে ম্যাচটা যেন গিয়ে খেলে।
হানান ভাই, আপনার কাছে এই বিষয়টা নিয়ে ফিরবো যে বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা আছেন তারা কি ঘরোয়া ক্রিকেটের প্রতি কিছুটা অবহেলার একটা চোখ তাদের আছে কিনা। আমরা কথা বলছিলাম ক্রিকেট সংস্কৃতি নিয়ে, আর আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। হান্নান ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম আমরা শুনছিলাম যে ক্যাপ্টেন বলছিলেন যে আমি আশা করব সব ক্রিকেটাররা যেন ডোমেস্টিক ক্রিকেটটা খেলে। আপনার টেক অন? ডোমেস্টিক ক্রিকেটটা খেলে, ডোমেস্টিক ক্রিকেট কিন্তু অনেকগুলো ফরম্যাটে খেলা হয়। মানে আমার মনে হয় যে বোঝাতে চেয়েছে এনসিএলটা খেলার বিষয়, বিকজ ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ যখনই ফ্রি থাকে তারা খেলে, পিপিএল তো খেলেই, বিসিএলটা যদি ফ্রি থাকে অনেক সময় খেলে, অনেক সময় খেলে না। বিসিএলটা গত বছর হয়ও নি। এনসিএলের কথা বোঝানো হয়েছে, যেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট। এখানে একটা বিষয় হলো, খেলে যদি সুযোগ পায়, সেই খেলার সঙ্গে কিন্তু আমরা জানি ক্রিকেট মাথার খেলা, মানে একটা মেন্টাল রিফ্রেশের দরকার আছে। যেমন শান্ত এই রাউন্ডটা শুরু হয়েছে, হয়তো এই রাউন্ডে খেলবে না, আমার সঙ্গে আজকে সকালেই কথা হয়েছে, সে আজকে রাজশাহী গেল, তো হয়তো পরের রাউন্ড খেলবে, এরকম হতে পারে। এখন বিষয়টা হলো কোন প্লেয়ার কীভাবে চিন্তা করছে। আমি যদি দেখি আমাদের টেস্টে যারা খেলে, ফর এক্সাম্পল মমিনুল, জয়, সাদমান, এরা কিন্তু সবাই টেস্ট মানে লঙ্গা ভার্সনটা খেলে, এনসিএলটা খেলে। কিছু প্লেয়ার আছে মুশফিক, বা আমি যদি এর আগে সাকিব বলতাম, তামিম বলতাম, কিছু সিনিয়র প্লেয়ার আছে তারা কিন্তু সারা বছর ক্রিকেট খেলতো, তারা 3 ফরম্যাট ক্রিকেট খেলতো। 3 ফরম্যাট একটা প্লেয়ার যখন ক্রিকেট খেলে তার তো কিছু মেন্টাল পিসেরও দরকার আছে, তার ফ্যামিলি টাইমের ব্যাপার আছে, তার কিছু রিল্যাক্সেশনের দরকার আছে, ক্রিকেট থেকে বের হওয়া অনেক সময় একটু রিল্যাক্স করার বিষয় আছে। তারা তখন হয়তো খেলতে পারতো না। এখন কিন্তু আমাদের ডিফারেন্ট ফরম্যাটে কিছু কিছু প্লেয়ার ডিফারেন্টভাবে টিম ইনক্লুড হয়, সেখানে যখনই তারা সুযোগ পাচ্ছে আমি দেখেছি তারা খেলার ইন্টেনশনটা শো করছে। ফর এক্সাম্পল লাস্ট রাউন্ডে কিন্তু তৌহিদা এবং তানজিদ আমি ম্যাচ খেলে এসেছে, তামিম একটা বড় রানও করেছে, 140+ একটা রানও করেছে। হৃদয় একটা ইনিংসে ব্যাটিং বড় করতে যে আউট হয়ে গেছে, ফার্স্ট ইনিংসে রান করেনি। সো আমি কথাটা এই জন্য বললাম, এখন যারা খেলছে তারা কিন্তু ইন্টেনশনটা শো করছে, এটা খুব ইম্পর্টেন্ট। কথাটা হচ্ছে এই খেলাটার কথা কেন আসে, এই খেলাটার কথাটা আসে যখন লঙ্গা ভার্সন ক্রিকেট খেলে একজন ব্যাটসম্যান ওই যে টেকনিক্যাল যে ডেভেলপমেন্টটা এবং রান করার যে প্রসেসটা, সেটা তাকে কনফিডেন্স বিল্ড করে। ফর এক্সাম্পল তামিম হয়তো টি20 ক্রিকেটে 140 মারার সুযোগ পাবে না, 140 করার সুযোগ পাবে না, কিন্তু লঙ্গা ভার্সন 140 করার সুযোগটা পায় বিকজ এনাফ সময় পায়। নর্মালি টি20 ক্রিকেটে যখন একটা কাভার ড্রাইভ খেলতে চায়, সে হয়তো সেই শটটা জোরে খেলার চিন্তা করে টেকনিক্যাল কিছু ফল্ট বের হয়ে আসতে পারে, কিন্তু যখন লঙ্গা ভার্সন খেলে সে কিন্তু শটটা পারফেক্টলি খেলার চিন্তা করে। এতে কি হয়, তার কনফিডেন্সটা ওই শটের উপর আসা শুরু করে। যখন 5টা কাভার ড্রাইভ চিন্তা করে যে আমি প্রপার টেকনিক রেখেই খেলতেছি, তার মানে এটা 4 হচ্ছে বা 6 হচ্ছে, তখন যখন টি20তে যাবে ওই একই কনফিডেন্সটা তাকে ওই শটে কাজে লাগাবে এবং টেকনিকটা পারফেক্ট হবে। সো এই জন্য লঙ্গা ভার্সন ক্রিকেট খেললে ব্যাটসম্যানদের টেকনিক্যাল কনফিডেন্স এবং প্রসেসটা অনেক ডেভেলপ করে, এই জন্য লঙ্গা ভার্সন খেলা উচিত। এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়, যখন একটা ন্যাশনাল প্লেয়ার খেলতে যায় তখন কিন্তু কম্পিটিশন লেভেলটা একটু চেঞ্জ হয়, প্লেয়ারদের মধ্যে ডেডিকেশনটা চেঞ্জ হয়। এই চিন্তা করেই শান্ত বলেছে, এবং আমি তার সঙ্গে একমত যে অবশ্যই খেলতে সুযোগ থাকলে খেলাটা অবশ্যই উচিত। কিছু কিছু প্লেয়ার অনেক সময় খেলে না, আমরা দেখেছি, স্পেশালি আমরা সিনিয়র প্লেয়ারদের কথা বলতে পারি, তাদের আসলে এনাফ ক্রিকেট খেলছে, 15 বছর টেস্ট ক্রিকেট খেলার পরে, 20 বছর টেস্ট ক্রিকেট খেলার পরে, বা সব ফরম্যাট খেলার পরে আপনি যদি তাদের কাছ থেকে আশা করেন যে তারা সারা বছর ন্যাশনাল লিগও খেলতে যাবে, এটা আমার মনে হয় তাদের সঙ্গে কিছুটা অন্যায় হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখনকার প্লেয়াররা কিন্তু তারপরে ওই যে সচিন টেন্ডুলকারের এক্সাম্পলটা ছিল, আমরা টপিকটা একটু চেঞ্জ করি। আমরা সংস্কৃতি নিয়ে যেহেতু কথা বলছিলাম, সেই সংস্কৃতির পার্ট কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সেই সংস্কৃতির পার্ট হচ্ছে সিলেকশন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কাকে চান্স দিবেন, কাকে কিভাবে নিয়ে আসবেন, এই ব্যাপারগুলোও আছে। আপনি নিজেও জাতীয় দলের নির্বাচকের কাজ করেছেন, এজ লেভেলে কাজ করেছেন। হান্নান ভাই, কালকে আমরা দেখলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের দলটা ঘোষণা করা হয়েছে। সেই দলে 2টো চেঞ্জ আছে, তাসকিন আহমেদ এবং হচ্ছে আমাদের আরেকজন প্লেয়ার ছিলেন শামীম পাটোয়ারি, তারা দুজন বাদ পড়েছেন এবং সেখানে ফিরেছেন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, এবং একেবারে চমক হিসেবে সেখানে আমরা দেখলাম মাহিদুল ইসলাম অঙ্কনকে। আমরা অঙ্কনকে সিলেক্ট করা হয়েছে কোন প্রক্রিয়ায়, সেটাতে যাওয়ার আগে অঙ্কনের রিসেন্ট পারফরমেন্সগুলো একটু দেখবো, বা টি20তে তিনি কিভাবে খেলেছেন এখন পর্যন্ত, আমরা সেটি একটু দেখবো। এশিয়া কাপ রাইজিং স্টারে অঙ্কন খেলছিলেন, সেখানে 4টা ম্যাচ তিনি খেলেছেন, 36 রান করেছেন, স্ট্রাইক রেট হচ্ছে 76, টি20 ফরম্যাটে তার স্ট্রাইক রেট হচ্ছে 76, এবং 4টা কোনো ছক্কা নেই, সর্বোচ্চ স্কোর হচ্ছে 27 একটাতে। এবং গতকালকে তিনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা, সেখানে তিনি 0 রানে আউট হয়েছেন। টি20 ক্যারিয়ারে এখন পর্যন্ত অঙ্কন 84টি ম্যাচ খেলেছেন, আমরা দেখতে পাচ্ছি 21 গড়, তার স্ট্রাইক রেট 128, এবং তিনি কিপিং করে থাকেন, আমরা সেখানে ক্যাচ স্টাম্পিং দেখতে পাচ্ছি। স্ট্রাইক রেটটা অনেক আহামরি এমন না, বাংলাদেশের জন্য হয়তো বা হতে পারে, কিন্তু রিসেন্ট তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কি তাকে ন্যাশনাল টিমে খেলার মতো অবস্থানে নিয়ে যায় কিনা? অবশ্যই কোশ্চেন মার্ক রাখে, কারণ লাস্টে গতকালকে আমরা
ইমার্জিংয়ে আনফর্চুনেটলি ফাইনালে হেরে গিয়েছি সুপার ওভারে, বাট রিসেন্ট পারফরমেন্সটা অঙ্কন যেটা করেছে সেটা অবশ্যই সামনে চলে আসবে। বাট বিপিএলটা গতবার ভালো খেলেছিল। আমার একটা জায়গায় একটা অবজারভেশন অ্যাজ এ ন্যাশনাল সিলেক্টর, যেহেতু এখানে কাজ করেছে, আমি জানি না এখন সিলেক্টররা কোন প্ল্যানে আগাচ্ছেন বা স্ট্র্যাটেজিটা কী সাজাচ্ছেন। লিটন ক্যাপ্টেন তার সঙ্গে নিশ্চিতভাবে মিটিং করেছেন, কোচের সঙ্গে কথা বলেছেন। অঙ্কন কেন এসেছে সেটা কারণ আমি বলতে পারবো না, বাট যদি আমি আমার জায়গা থেকে চিন্তা করি, আমি অঙ্কনকে যেই পজিশনে দেখতে চাই, আমি ইমার্জিংয়ে তাকে সেই পজিশনে ব্যাট করতে দেখিনি। আপনি যদি দেখেন বিপিএলে অঙ্কন সাকসেসফুল কোন পজিশনে, 6-7 নম্বর পজিশনে, যেখানে যেয়েছে 15 ওভারের পরে বা ওই এন্ডিং যে ক্লোজিংটা, সেখানে লাস্টে যে ফিনিশিংটা দিয়েছে, সেই পজিশনে আমি অঙ্কনকে দেখেছি সাকসেস পেতে গতবার বিপিএল, এবং রেগুলার কনসিস্টেন্ট পারফর্ম করেছে। আমি ইমার্জিংয়ে দেখলাম তাকে গতকালকে 3-এ ব্যাটিং করতে, তার আগে 4-এও দেখেছি, 5-এও দেখেছি, 6 নম্বর পজিশনে একটা ম্যাচে ব্যাটিং করেছে। সো আমরা অঙ্কনকে কোন পজিশনে দেখছি, এটা একটা বিগ কোশ্চেন। এবং ইমার্জিং খেলাটাও কিন্তু বাংলাদেশ ন্যাশনাল সিলেক্টরদেরই প্ল্যানেরই একটা পার্ট, কারণ তারা কিন্তু সিলেকশন করে দিয়েছেন। সো অঙ্কনকে যদি আমি অবাক হতাম না যদি 6 নম্বর পজিশনে কনসিস্টেন্ট খেলানোর চিন্তা করতে এবং ফিনিশিং রোলটা তাকে দেওয়া হতো, তাহলে হয়তো বা আমার মনে হতো যে এটা সিকোয়েন্সটা মিলে। এখানে আসলে 3 নম্বর পজিশনে যদি অঙ্কন খেলে সেটা আমার সঙ্গে মিলে না। এবং আমি যেহেতু একটু ঠোঁটকাটা বা স্ট্রেট কথা বলে অনেকে বলে, অঙ্কন বেসিক্যালি খুব ভালো নেয় না। তো যারা 3-4-এ ব্যাট করে তারা কিন্তু 4-6-এর পাশাপাশি 1 নিতে হয়, মানে স্ট্রাইক রোটেশন যেটা। অঙ্কন যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো একজন সাকসেসফুল প্লেয়ার, সেখানে আপনি যদি তার ব্যাটিং প্রসেসটা দেখেন, দেখবেন যে প্রচুর ডট বল এবং 6-4-এর উপর অনেকটুকু ডিপেন্ডেন্ট। মানে স্ট্রাইক রেট মেনটেন করার জন্য যে প্রচুর সিঙ্গেল রোটেশন বা স্ট্রাইক রোটেশন দরকার, সেটাতে অঙ্কন এখনও স্ট্রাগল করছে। এটা কিন্তু আমরা এই ইমার্জিং ম্যাচগুলোতেও দেখেছি। আপনি দেখেন যেই পজিশনে ব্যাট করতে গিয়েছে, তার কিন্তু 1-2 নেওয়ার যে ইন্টেনশনটা, সেটাতে সাকসেসফুল হয়নি, যার কারণে সে পরে বড় শট খেলতে যে আউট হয়ে গিয়েছে। সো পজিশন ওয়াইজ যদি চিন্তা করা হয়, কোন পজিশনে অঙ্কন কিনে চিন্তা করছে, সেটা সিলেক্টর বা ম্যানেজমেন্টই জানবেন। নিশ্চিতভাবেই কোচ ক্যাপ্টেনও নিশ্চিত কোনো প্ল্যান দিয়েছেন। তো সেই জায়গা থেকে যদি অঙ্কনকে ওই 6 নম্বর 7 নম্বর পজিশনের কথা চিন্তা করা হয়, আমি আশা করেছিলাম যে ইমার্জিংয়ে হয়তো ওই ফিনিশিং রোলটাতেই খেলবে, বাট যেটা হয়নি। সো এই জন্য একটা কোশ্চেন মার্ক বা একটা ডাউট আমার মধ্যেও তৈরি হয়েছে। বাট আমি জানি না আসলে সিলেকশন প্যানেলে থাকলে এই বিষয়গুলো ক্লিয়ারলি বলা যায়, বাইরে থেকে বলাটা। আরেকটা বিষয় হচ্ছে হান্নান ভাই, আপনি যখন সিলেকশনে ছিলেন, আপনি কি মানে প্লেয়ারদের রিসেন্ট পারফরমেন্স দেখে তাকে নিতেন, নাকি হচ্ছে গত বছরের বিপিএল এর পারফরমেন্স দেখে তাকে নেবেন? এটা কেন বলছি, কারণ প্লেয়ারদের মেন্টালিটির একটা ব্যাপার আছে, টাইমের একটা ব্যাপার আছে, মানে সময়টা ভালো যাচ্ছে, সময়টা খারাপ যাচ্ছে, এটা তো একটা ব্যাপার আছে না। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হচ্ছে আলটিমেট রেজাল্টের জায়গা, এখানে এক্সপেরিমেন্টের জায়গা না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা কিন্তু বলি না যে একজন প্লেয়ারকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখি। ইন্টারন্যাশনাল আমরা চাই আউটকাম, রেজাল্ট চাই। স্পেশালি বাংলাদেশ টিমের হয়ে যখন খেলে, কিছু কিছু সিরিজে হয়তো কিছু প্লেয়ারকে আমরা প্রমোট করার চেষ্টা করি, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। লাইক অপেক্ষাকৃত দুর্বল দল আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, এই ধরনের দলের সঙ্গে খেলার সময় অনেক সময় আমরা এক্সপেরিমেন্টের চিন্তা করি। বাট তারপরে কিন্তু দিন শেষে বাংলাদেশ টিম যখন খেলে, আমরা কিন্তু চিন্তা করি জিততে হবে। আমরা আন্ডার-19 বা ইমার্জিং কিছু কিছু ম্যাচে হয়তো বা সিরিজে আমরা হয়তো চিন্তা করি যে ঠিক আছে, আমরা কিছু প্লেয়ারকে প্রমোট করি, রেজাল্টের উপর নজর না দিই। ফর লং রান সেটা অনেক সময় এক্সপেরিমেন্ট করা যায়। বাট বাংলাদেশ টিমে যখন হয়, তখন আসলে রিসেন্ট ফর্মটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। আর তার সঙ্গে দেখতে হবে তার অ্যাবিলিটি, তার ক্যাপাবিলিটি কতটুকু আছে, প্রিভিয়াসলি সে যেটা করেছে তাকে কতটুকু স্টেবল অবস্থায় নিয়ে গেছে। একটা প্লেয়ার যদি আপনি কনসিস্টেন্ট 2-3-4 বছর ভালো খেলে, কিন্তু রিসেন্টলি যদি খারাপ খেলে, তারপর আপনি তার উপর ট্রাস্ট রাখবেন। ফর এক্সাম্পল, মুশফিককে আপনি দলে নিলেন, মুশফিক যদি 4 ইনিংসও খারাপ খেলে, তারপর কিন্তু পরের টেস্টে আপনি মুশফিককে আবার খেলাবেন, বিকজ তার প্রিভিয়াস হিস্ট্রি, হয়তো রিসেন্টলি সে ফর্মে নেই, বাট প্রিভিয়াস রেকর্ড তাকে বলে দিচ্ছে সে সাপোর্ট করছে। সো এটা আপনি স্পেসিফিক এটা বলা যায় না যে 1 বছর আগের রেজাল্ট কি ছিল বা এখন। তবে আমার মনে হয় না অঙ্কন এমন আশ্বস্ত করার মতো খুব বেশি রেজাল্ট বা রেকর্ড তার আছে বলে আমার এখন পর্যন্ত মনে হয়। অঙ্কনকে নিয়ে বলি, আমি ওভারঅল বলেছি। ওভারঅল ওকে। দর্শক, আমরা কথা বলছি ক্রিকেট সংস্কৃতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক হান্নান সরকার। হান্নান ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা বলছিলাম যে অঙ্কনকে নিয়ে, কিন্তু অঙ্কন একটা প্রতীক, অঙ্কনকে আমি একটা প্রতীক হিসেবে ধরি। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশ টিমে, বাংলাদেশের স্কোয়াডে এরকম কাউকে না কাউকে রাখা হয় যাকে হচ্ছে আসার কথা ছিল না, হয়তো বা অফর্মে ছিল, বা আরেকজন ভালো বাজে খেলছে দেখে তাকে নিয়ে আসা হয়েছে, যেখানে তিনি নিজেও আসলে খুব একটা ফর্মে ছিলেন না। এই ধরনের একটা প্রসেস আমরা সবসময়ই দেখি। বা ইভেন আপনি যদি সাইফুদ্দিনের কথাও বলেন, সাইফুদ্দিন টিমে এসেছেন, সাইফুদ্দিনকে আপনি বলছিলেন যে হয়তো শর্টার ভার্সনের জন্য অনেক দিন ধরে দীর্ঘমেয়াদে একটা প্ল্যান হয়তো তাকে নিয়ে আছে, কিন্তু তিনি কি রিসেন্টলি ভালো করেছিলেন বা তিনি কি নিজেকে প্রুফ করতে পেরেছিলেন? হয়তো পারেননি। আমরা সোহান যেভাবে দলে এসেছিলেন, আমরা সোহানকে কিন্তু টি-20 দলে এখন রেগুলার খেলানো হচ্ছে, বা সোহান কি টি-20 ফরম্যাটে নিজেকে প্রুফ করে আসতে পেরেছেন? আমার মনে হয় তিনি সে ধরনের কিছু করতে পারেননি, হয়তো আরেকজনের জায়গায় খালি হয়েছে দেখে তাকে আনা হয়েছে। সো এই প্রসেসটা কেন, মানে প্রক্রিয়াটা এমন কেন? এটা নিয়ে আমরা প্রথমে কথা বলেছি, সেটা হলো ডোমেস্টিক ক্রিকেট। আপনি একজন প্লেয়ারকে কখন সুযোগ দিবেন,
তার পারফরমেন্স দেখে। পারফরমেন্সটা কোথায় দেখবেন? ডোমেস্টিক ক্রিকেটেই দেখবেন। এখন ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড যদি খারাপ হয় সেটা তো সিলেক্টরদের দোষ না। সিলেক্টররা তো ডোমেস্টিক পারফরমেন্স দেখেই জাজমেন্টটা করে। আজকে ফর এক্সাম্পল নাইম শেখকে নিয়ে এত কথা। নাইম শেখ গতবার NCL T20 হাইয়েস্ট রান গেটার, BPL হাইয়েস্ট রান গেটার, প্রিমিয়ার লিগের টপ 5-এর একজন প্লেয়ার। সো আপনি তাকে খেলাবেন না কাকে খেলাবেন? এখন সে আসার পরে ফেল করেছে, এখন যাকে আপনি তাকে রিপ্লেস করেছেন সে তো DPLও বা ডোমেস্টিক ক্রিকেটে তো তার চেয়ে বেশি করেনি, ইন্টারন্যাশনাল এসে আবার স্ট্রাগল করছে, তাহলে আবার রিপ্লেস কাকে করবেন? ওই যে আবার সে ডোমেস্টিক ক্রিকেটের একজন পারফর্মারকে। সো আপনি শামীমকে এতদিন খেলাচ্ছিলেন, শামীমের উপর হয়তো যে কোনো কারণে আপনি পারফরমেন্স আশানুরূপ হয়নি, তাহলে কে ভালো খেলেছে ডোমেস্টিক? আচ্ছা অঙ্কন ভালো খেলেছে, অঙ্কনকে নিয়ে আসলাম। এখন আপনি 4 ম্যাচ দিয়ে জাজমেন্ট করতে চাচ্ছেন। আমি ওভারঅল বলছি যে আসলে আমাদের ডোমেস্টিক ক্রিকেট যদি কম্পিটিটিভ না হয়, আপনি রিপ্লেসমেন্ট তো ওই অপশন ছাড়া অন্য অপশন নেই। আপনি ইন্টারন্যাশনাল নিয়ে যাচ্ছেন, ফেল করছে, আরেকজনকে আনছেন, আপনি যেটা বললেন সেও হয়তো খুব বেশি কিছু করেনি, বাট ইন্টারন্যাশনাল যে ফেল করছে তার জায়গায় রিপ্লেস তো একজনকে করতে হবে। এই প্রসেসটাই চলে যাচ্ছে, মানে এভাবেই চলছে। এখন এটা আসলে সিলেক্টরদের কিছু করার থাকে না, কারণ আপনি একজন প্লেয়ার পারফর্ম না করলে তাকে রিপ্লেস আরেকজনকে দিয়ে করবেন, এটাই স্বাভাবিক। এটা আপনি হলেও করতেন, আমি হলেও করবো, সবাই তাই করে। এখন সেই আরেকজনকে যে সুযোগ দেওয়া সেটা ডোমেস্টিক ক্রিকেট থেকেই পিক করতে হয়। সো এই প্রক্রিয়ার মাধ্যমে চলছে। এখন এই জায়গায় দায় দিতে গেলে অনেস্টলি যদি আমাকে বলেন, প্লেয়াররা যে অপরচুনিটি পাচ্ছে সেটা কাজে লাগাতে মিস করছে। তারা হয়তো ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে আসছে, বাট ইন্টারন্যাশনালে যে অপরচুনিটিটা যেটা পাচ্ছে সেটা তো কাজে লাগাতে পারছে না। সো এটা আসলে সিস্টেমটা এরকম হয়ে গেছে, বিকজ রিপ্লেসমেন্ট তো কাউকে না কাউকে দিয়ে করতে হবে, সেই অপশনটা খুঁজে নেওয়া হয় ডোমেস্টিক পারফর্মারকে। সিস্টেমেরই আরেকটা ফল আমরা দেখলাম হচ্ছে গতকাল এশিয়ান কাপ রাইজিং স্টার্স যেটা হলো, এখানে অনেকগুলো কথা আছে। একটা কথা হচ্ছে আমরা রাইজিং স্টার্সে পাঠিয়েছি এমন একজনকে, আবু হায়দার রনির কথা বলি। 2016 সালে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক, তিনি এখনও রাইজিং স্টার। ইয়াসির আলী রাব্বিকে আমরা ন্যাশনাল টিমে অনেকদিন খেলতে দেখেছি। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে এই এত বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা প্লেয়ারকে আমরা কেন এখনও ইমার্জিং হিসেবে ভাবছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কালকে এবং এর আগের ম্যাচে সেমিফাইনালও বাংলাদেশের ক্রিকেটাররা যে সেন্সটা দেখিয়েছে, গেম সেন্স যেটাকে বলি, আপনি বলছিলেন একটু আগেও যে ক্রিকেটটা মেন্টাল গেমও অনেকটা, এই মেন্টালিটিটা বাংলাদেশের তৈরি হচ্ছে না কেন? বারবারই আমরা এখানে ফেল করতেছি কেন, যে এই ধরনের ম্যাচগুলোতে সিচুয়েশন অনুযায়ী আমরা ডিসিশন নিতে পারতেছি না কেন? প্রথমে যেটা বললেন যে আবু হায়দার রনি বা ইয়াসিরের কথা বললেন, ইয়াসির আসলে ন্যাশনাল টিমে খুব অল্প ম্যাচ খেলেছে, খুব বেশি ম্যাচ খেলেনি। বাট আপনি যে কিছু প্লেয়ারকে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন যে মিডল অর্ডারে কিছু পজিশনে কিছু প্লেয়ার দরকার। এখন এখানে ইয়াসির ওয়ান অফ দ্য বেস্ট অপশন মনে হচ্ছে সিলেক্টরদের কাছে। কেন? বিপিএলে কতবার কিছু ভালো ইনিংস খেলেছে, তার ক্যাপাবিলিটি শো করেছে, কিছু 1-2 নেওয়ার ক্ষমতা, পাশাপাশি বড় শট করার। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে তাকে যদি ইমার্জিং খেলিয়ে কিছুটা ফর্মে আনা যায় বা তার ফর্মটা যাচাই করা যায় যে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কেমন করে, সেই জায়গা থেকে তাকে হয়তো অপরচুনিটি দেওয়া, যেহেতু ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখন রনির যে বিষয়টা, রনি লাস্ট ইয়ার আমি যখন সিলেক্টর ছিলাম তখন আমরা অস্ট্রেলিয়া টপ 10 খেলতে গেছিলাম এবারের আগের বার, তখন রনিকে আমরা নিয়ে গিয়েছিলাম, বিকজ তখন প্রিমিয়ার লিগ, NCL T20, BPL প্রতিটা জায়গায় ভালো পারফর্ম করেছে। তো তাকে মনে হয়েছে ন্যাশনাল টিমে আনার মতো স্টেজে রয়েছে যদি প্রয়োজন পড়ে। সেখানে নেওয়ার পরে ইন্টারন্যাশনাল আমরা দেখেছি আসলে আশানুরূপ হয়নি। সো এই বছর আবার হয়তো সেই ডোমেস্টিকের পারফরমেন্স দেখেই যাচাইটা করেছে বা চিন্তাভাবনা করেছে, বাট এটা আরেকবার চিন্তা করার সুযোগ এসেছে। ইয়াসিরের ব্যাপারটা আমি পজিটিভলি দেখতে চাই, বিকজ আমাদের মিডল অর্ডারে এই ধরনের একজন প্লেয়ার দরকার। এখন অপশন যদি আপনি দেখেন, খুব বেশি অপশনে আপনি আসলে খুঁজে পাবেন না যে কাকে নিয়ে সেই জায়গাটা এক্সপেরিমেন্ট করা যায়। দু একটা বড় নাম আছে যারা মিডিয়াতে খুব আলোড়িত নাম, বাট তারাও যদি আপনি পারফরমেন্স দেখেন, খুব আশানুরূপ পারফরমেন্স। আপনি NCL তো খেলছে, আপনি একটু কাগজে কলমে দেখলেই পাবেন। সো এটা আসলে অনেকে আবেগ নিয়ে বলে, অনেকে ইমোশন নিয়ে বলে, হয়তো তার ফ্যান বেজ নিয়ে বলে, বাট আসলে পারফরমেন্সটাও দেখতে হবে। ডোমেস্টিকে পারফর্ম করেই তাকে আসতে হবে, ফ্যান বেজ নিয়ে তো আর ক্রিকেট মাঠে আসা যাবে না। সো ডোমেস্টিকও মিনিমাম পারফর্ম করতে হবে। ইয়াসির কিন্তু রিসেন্টলি NCLও ভালো ফর্মে ছিল, সো সেখান থেকে যদিও লঙ্গা ভার্সন আর T20-র মধ্যে পার্থক্য করেছে, বাট রানে তো রয়েছে, সেই জায়গা থেকে ইয়াসিরকে অপরচুনিটি দিতে হবে এবং BPL পারফরমেন্সও সেখানে কাউন্ট। আরেকটা বলছিলাম যে গেম সেন্স নিয়ে, গেম সেন্স এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনি বলেন যে গেম সেন্স আসলে এই যে কম্পিটিশনটা সুপার ওভার, আপনি এই প্লেয়ারদের, আমি বলবো না যে সুপার ওভার রেগুলার খেলবে, বাট এদেরকে জিজ্ঞেস করে দেখেন জীবনে সুপার ওভার খেলেছে কিনা। আমার ধারণা ম্যাক্সিমাম প্লেয়ার সুপার ওভার খেলেনি। সো এটা কখন হয়? সুপার ওভার তো ক্রিকেটেই হয় কালে ভদ্রে। আমি সুপার ওভার দিয়ে এক্সাম্পল দিচ্ছি যে সুপার ওভারে খেলার এক্সপিরিয়েন্স নেই। সুপার ওভারটা কখন হয়? যখন ম্যাচটা খুব টাইট হয়, কম্পিটিশন হয়, খুব কম্পিটিটিভ, দুটা টিম খেলে একটা স্টেজে যে সুপার ওভারে পরিণত হয়। তার আগে কম্পিটিটিভ কখন হয়? কম্পিটিটিভ যখন হয় তখন ওই যে 5 বলে 10 রান দরকার বা 5 বলে 7 রান দরকার, 6 বলে 7 রান দরকার, এই সিচুয়েশনে ওভারকাম করতে না পারলে যে সুপার ওভার হয়। আপনি যদি রিল্যাক্স এবং এক্সপিরিয়েন্স হন, এই সিচুয়েশনটা আপনি কয়বার ফেস করেছেন ডোমেস্টিকে?
আপনি 6 বলে 7 রান দরকার কালকে, এই 6 বলে 7 রান আপনি ডোমেস্টিক ক্রিকেটে কয়বার ফেস করেছেন? ওই ফেস করতে করতে তো আপনি এক্সপিরিয়েন্স হবেন। যেটা বললাম যে আপনি যখন একটা কাভার ড্রাইভ ডেভেলপ করতে হবে, আপনার কাভার ড্রাইভটা তো কম্পিটিটিভ জায়গায় খেলতে হবে। নকিং, রিলে, মেশিনে কিন্তু আমরা রেগুলার খেলছি। কম্পিটিটিভ ম্যাচে যখন আপনি লঙ্কা ভার্সনে 5টা খেলেছেন, আপনি 150 করেছেন, 5টা বা 7টা কাভার ড্রাইভ খেলেছেন, সেটা কিন্তু ওই টি-20 ক্রিকেটে যে একটা খেলার সুযোগ পাবেন। কিন্তু কম্পিটিটিভ লেভেলে যদি আপনি এই 5 বলে 7 রান করার কম্পিটিটিভ ফেসটা না করেন, আপনার ওইখানে যে তখনই প্রেশারটা ক্রিয়েট হবে। সো ওই যে ডোমেস্টিক ক্রিকেটে যদি এই কম্পিটিটিভ ক্রিকেট না হয়, তাহলে আপনার ওই মেন্টাল যে ডেভেলপমেন্টটা, ওই যে ম্যাচুরিটিটা এবং যে কীভাবে কাম থাকতে হয়, সেটা আপনি শো করছি। আপনি এখানে ফার্স্ট ডে যেদিন শো করেছেন, আপনি কিন্তু এত কমফোর্টেবল ছিলেন না, আমি হয়তো এই কমফোর্টেবল ছিলাম না। আমি যখন 2002-এ ফার্স্ট শো করা শুরু করি, ফার্স্ট শো আমার মনে আছে, আমি কিন্তু খুব আনকমফোর্টেবল, কাঁপতেছিলাম, আমার ঘামাচ্ছিল। আচ্ছা, আজকে 20 বছর 25 বছর পরে এসে কিন্তু আমার সেটা হচ্ছে না, বিকজ আমি এখন এটা অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি কম্পিটিটিভ জায়গাটা ফেস করতে করতে সেটাকে এক্সপার্ট করেছি। সো বিষয়টা হলো এই যে প্লেয়াররা ওই সিচুয়েশনটা যখন ফেস করবে, তখন অবস্থাতে পরিণত হবে। আর সেটা ফেস করার জায়গা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। কম্পিটিটিভ ডোমেস্টিক ক্রিকেট হলেই এটা ওভারকাম করা সম্ভব। রাইট। হান্নান ভাই, আপনার কাছে আবারও ফিরবো। গেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। হান্নান ভাই, আমরা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে কথা বলছি। বাংলাদেশের ক্রিকেটেরই একটা পার্ট হচ্ছে বিপিএল। বছর বছর সেটি হচ্ছে, গত বছর অনেক বেশি সমালোচিত হয়েছে। এবছর এখন পর্যন্ত আমরা বিপিএল এর কার্যক্রমটা অনেক ধিমে তালে চলছে দেখছি। এর মধ্যে যে বিতর্কগুলো ছিল গত বছর, সেগুলোকে আড়াল করতে যে আমার মনে হচ্ছে আরও বেশি পিছিয়ে যাচ্ছে। অকশন পেছিল দুইবার এবং ফিক্সারটা এখন পর্যন্ত আমরা ক্লিয়ারলি পাইনি। দল নিয়ে এখন পর্যন্ত একটা গুঞ্জন আছে যে দল শেষ মুহূর্তে আরেকটা বাড়তেও পারে। ওভারঅল বিপিএলটা, মানে আপনি একটা বিপিএল দলের সঙ্গেও আছেন অ্যাজ এ হেড কোচ, বিপিএলটাকে নিয়ে আপনি কি সম্ভাবনা দেখছেন? বিপিএল নিয়ে কি আশঙ্কা আছে? আমার জায়গা থেকে আমি আসলে বলতে পারি আমার টিমের ব্যাপারে ওভারঅল যদি বিপিএল অবস্থানটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে আরেকটু স্টেবল হলে ভালো হতো। বাট এখানে আর্থিক ব্যাপারটা ইনশোর করার চেষ্টা করে হয়তো বিসিবি বারবার এই জায়গা থেকে হোঁচট খাচ্ছে। কারণ আসলে দিন শেষে 10 কোটি টাকা কেউ একবারে দিয়ে রাখবে, এই জায়গাটা থেকে হয়তো কোম্পানিগুলো বা যাদেরকে টিম দেওয়া হয়েছে তারা চিন্তাভাবনা করছে। তবে হ্যাঁ, বিসিবি তার জায়গা থেকে একটা জিনিস ইনশোর করতে যাচ্ছে, আর্থিক ব্যাপার নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কথা হয় এবং এই জায়গাটা খুব বেশি স্ট্রাগল হয়। যত কাদা ছোড়াছড়ি বাজে কথা সব কিন্তু আর্থিক বিষয়টা নিয়ে। ওনারা এই জায়গাটাতে মনে হয় নিশ্চয়তা আনার জন্য একটু সময় নিচ্ছে। আমাদের জায়গা থেকে আমি যেটা বলতে পারি, আমরা রাজশাহী অফিসিয়ালি যেটা আমাদের কাজ, যেটা হলো আমাদের টিম গঠন করা, ডিরেক্ট সাইনিংয়ের যে অপশনগুলো, অকশন নিয়ে যে স্ট্র্যাটেজি সাজানো, সেগুলো আমরা আমাদের মতো করছি। বাট অবশ্যই যত তাড়াতাড়ি হয় বা প্রপার একটা কনক্রিট ডিসিশনে আসে আমাদের জন্য ভালো। বিকজ ফর এক্সাম্পল 30 তারিখ যদি অকশন হয়, ধরে নিলাম আগামী মাসের 19 তারিখ খেলা বা 26 তারিখ খেলা, যেটাই হোক, আমাদের ওই যে মাঝখানে যে সময়টা, সেটা আমাদের জন্য, দলের জন্য খুব টাফ হয়ে যায়। কারণ ওই সময় আমাদের ফর এক্সাম্পল আমরা প্যাড এবং হেলমেট, এটা কিন্তু আমরা কাস্টমাইজ করি আমাদের জার্সির সঙ্গে ম্যাচিং করে বা যে কোনো কালার। এটা এমন না যে আমি রেডিমেড কিনে নিয়ে আসলাম বা একটা সাইজ ধরে কিনে নিয়ে আসলাম, ব্যাপারটা তা না। আমরা জানি যে আমাদের কোয়ালিটি মেনটেন করতে হলে দেশের বাইরে থেকে আনতে হয়, হয়তো ইন্ডিয়া থেকে আনতে হবে। তো সেখানে কাস্টমাইজ করে আনার যে প্রসেস, সব কিছু মিলিয়ে আমাদের জন্য একটু হ্যাসেল হয়। বাট বিসিবি অবশ্যই নিশ্চিতভাবে এটাতে অনেক বেশি চেষ্টা করছে, যদিও আমরা মিডিয়ার থেকে মাধ্যমে বিভিন্ন কিছু জানি, বাট আশা করছি এটা একটা সুষ্ঠু। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমাদের সময় অনেকটাই শেষ পর্যায়ে। আমি ছোট করে আপনার কাছে জানতে চাইবো, এই যে আমরা যে এতক্ষণ যে সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম, আমরা প্লেয়ারদের নিয়ে আলাপ করছি, ডোমেস্টিক ক্রিকেট নিয়ে আলাপ করছি, অনেক কিছু নিয়ে আলাপ করছি, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কিন্তু সব সময় কেন জানি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে খুব একটা কথা হয় না। এই যে বিপিএল আয়োজনের ক্ষেত্রেও যদি বলেন, এখানেও এই ওভারঅল স্ট্রাকচারটা তৈরি করে দেয়া, ক্রিকেট কালচারটা গড়ে তোলা, এসবের জন্য তো অ্যাডমিনিস্ট্রেশনের একটা, মানে সবচেয়ে বড় ভূমিকাটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের, সেইটা নিয়ে খুব একটা কথা হয় না। আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনের ফেলারটা দেখেন কিনা, বা অ্যাডমিনিস্ট্রেশনকে আরেকটু স্ট্রং হওয়ার, আরেকটু এফেক্টিভ হওয়ার বিষয় আছে? এটা তো অবশ্যই, কারণ আপনি ফর এক্সাম্পল এই শোটা যখন করতে এসেছেন, আপনি তো বসে আপনার সেট আপগুলো রেডি করেছেন, কী কী বিষয়ে আলোচনা হবে বা কিছু তো একটা প্ল্যান করে এসেছেন। সো বিপিএলটা যে মাঠে গড়াবে, তার আগে কিন্তু ওই যে প্ল্যানিংগুলো, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা প্রতিটা সেক্টরের প্রতিটা কাজের মধ্যেই আপনি যখন এক্সিকিউশনে যাবেন, তার আগে কিন্তু অর্গানাইজ ওয়েতে করবেন, যেটা অ্যাডমিনিস্ট্রেশন সুন্দরভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাবে, গোছাবে, সাজাবে। তো এই জায়গাটায় তো একটা দুর্বলতা দেখা যাচ্ছে আসলে, কারণ এই যে ডেট পেছানো, পাশাপাশি এখন পর্যন্ত অ্যাজ এ বিপিএলের আমি একটা রাজশাহী টিমের হেড কোচ, আমি এখন পর্যন্ত অকশনের লিস্ট পাইনি। মানে আমি যেটা নিয়ে ওয়ার্কআউট করবো, স্বাভাবিকভাবেই আমার তো এখানে কিছু কাজ রয়েছে, কোন ক্যাটাগরিতে কে রয়েছে, তারপরে বিদেশি প্লেয়ারদের যে নামগুলো অকশনে এসেছে, সেই নামগুলো নিয়ে আমার ওয়ার্কআউট করতে হবে, কারণ আমরা জানি যে বিদেশি 2জন প্লেয়ার আমার অকশন থেকে নিতে হবে। সো এই যে কিছু কাজ রয়েছে, এগুলো কিন্তু করার জন্য আমাকে সময় দিতে হবে। সেই সময়টা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট থেকেই কিন্তু আসবে, যে সব কিছু অর্গানাইজভাবে এসেছে, বিপিএল টিমগুলোকে দিয়ে দেওয়া হলো, তারা তাদের মতো অকশনে আসবে, মাঠে নামবে। সো অবশ্যই কিছু তো দুর্বলতা দেখা যাচ্ছে। এখন কেন কিছু, আমি একটা জিনিস বিলিভ করি, আমি বোর্ডে প্রায় 10 বছর যাবত জব করছি, বোর্ডের অনেক কিছু আমরা জানি যে এরকম লাস্ট মুহূর্তে হয়, বাট এটা অবশ্যই অর্গানাইজভাবে হওয়া উচিত।
ভিতরে কি হচ্ছে বলা খুব কঠিন, যেহেতু আমি সিলেকশন প্যানেল ছিলাম, সিলেকশন নিয়ে কথা বলতে গেলে এখন কিন্তু আমি আটকে যাই, বিকজ আমি ওই টেবিলে এখন বসি না, যখন বসতাম তখন জানতাম। ঠিকইভাবে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তারাও তো বেস্ট এফোর্টটাই দেওয়ার চেষ্টা করছেন, বাধাটা কোথায় তারাই আসলে ভালো এক্সপ্লেন করতে পারবেন। রাইট, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করব বাংলাদেশের ক্রিকেটের যে চেহারাটা আছে সেই চেহারাটা যেন বদলে যায়। হান্নান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।